আজকে যে স্টোরিটা নিয়ে এসেছি এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভইয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়। ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডের সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, ওখানে ইংল্যান্ডে ব্রন বর্ডার। তো এটা বেসিক্যালি আনন্দ বললো কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। আনন্দ ওয়াজ বর্ন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, when he was in high school, হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভইয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আদিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা, এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এখন ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা, এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাই গেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, কবরস্থান ছিল, এখনো আছে, মানে ছিল, মানে এখনো আছে। ওই হাই গেট সেমিট্রিতে আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাই গেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। যেটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে, এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় এই করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে, দুই পাশে, মানে দুই সাইডে, এবং বিশাল। বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারছেন, অনেক বড়, অনেক অনেক বড়। মানে আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা। প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড। প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, চিল ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটা থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে ইউনো ওয়ান, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, অ্যান্ড দেখি এটা কেমন। খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখে। তো ও বলতেছে লুকানো কি? লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয় বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সে বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটি। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়। অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স, তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড। ও আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। আমি ভাবছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা। হ্যাঁ, আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু।
এনিওয়েজ, তো প্রথম ইটাই পরে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজনে টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই সবাই খেলা শুরু। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বোঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। হোয়াট দে সে ফ্রম দ্য হার্ট, একদম সেটা আমার মনে হয়। ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। করে চোখ খুলে দেখেন, তো হারার আগে একটা শীষ দেখে, শীষ দিয়ে মানে বোঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে ও খুঁজতে থাকে রাসেল ভাই, খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পেছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে ঝিঝি পোকার হালকা শব্দ এন্ড স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নেই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরেও একটা শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভিতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে, ও যে আছে সেখানে কান পাথরের ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কিছু হাসলো। হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে ধাক্কা দিয়ে সবাই, এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো, সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথায় কাজ করে। এবং নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পেয়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ, বাট সে কিন্তু মানে ওইটা আর তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বোঝা হচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায়, কিছু ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাচ্ছি, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, ওর বন্ধুরা বসে আছে। ও মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি না, ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম্প হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম, তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস্কো, আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ও
ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতে পিছু পিছু যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সমস্ত আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে দৃশ্য দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, হ্যাঁ স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো? বলে কি নো রিচ একটু কাছেই, তুমি আসো, আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, লেটস গো এন্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টোন আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধপ করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা হচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম, এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে পেছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে। সে বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছি, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাউ আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই। আমিও অনেক শুনেছি এরকম লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে, অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন্ড কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে, এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে, সেটাই গভীর রাতে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি মানে আমাদের কাছাকাছি কোথাও যদি, মানে অনেকে বলেন যে দেখার শখ, রুমের ভেতরেই আছে, রুমের ভেতরে বা বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিতে অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখা যেতে পারে। এটা কিন্তু রাসেল ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম তা না। বাথরুমে যা আছে এটা ধর্মভাবে স্বীকৃত, আমাদের রিলিজিয়নে, ক্রিশ্চিয়ানিটিতে সব জায়গায় বলা আছে যে দোজ প্লেসেস আর the best place for these demons. এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে আপনি ওয়াশরুমে গেলেন, এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারে পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছে,
বা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে বা একদম অপরিচিত কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে একেবারে অবাক হবেন না। আয়নার ব্যাপারটা তো অনেকেই দেখছে, অনেকেই দেখেছেন, অনেকেই দেখছে, আয়নার ব্যাপারটা অনেকেই দেখেছেন। অনেকেই দেখছে আয়না। মানে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে আয়নার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, আয়নার দিকে তাকাচ্ছি কিন্তু আয়নার মধ্যে কোনো ছায়া নাই। ছায়া নেই, হ্যাঁ। এবং অনেকেও দেখছে যে সে যখন মুভ করে যায় আয়নাটা ঠিকই দাঁড়ায় আছে। ঠিকই দাঁড়ায় আছে। হাউ ক্যান ইট বি? আরো জিনিস দেখে, সেটা হচ্ছে যে আয়নার দিকে তাকিয়ে আছে, পেছনে আরেকজন তাকিয়ে পেছনে আছে। আরেকজন তাকিয়ে আছে। হ্যাঁ, তো এগুলো মোস্ট আয়নাতে অফ দ্য অনেকেই কেসেস, দেখছে। হ্যাঁ মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন অনেকেই ভূতের ফিল্ম শোনার পর অনেকে বলেন রাতে আয়নার দিকে তাকাই না আমি। সিম্পলি অনেকে এটা ভয়ের ব্যাপার, কারণ এই কাহিনীগুলো শোনার পর অনেকের মনে ভয় থেকে যায় এবং হ্যাঁ সাবকনশিয়াস মাইন্ডেও অনেকে এই জিনিসটা দেখে, বাট ইন রিয়েল লাইফে অনেকে দেখেছে একদম। এবং আরেকটা কাহিনী রাসেল ভাই অনেকের কাছে শুনি যে ঘুম থেকে ওঠার পর অনেকেই কিন্তু দেখেছে তার মুখের দিকে কেউ তাকায় আছে। এইটা অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস যে আয়নায় শুধুমাত্র যে মানুষ দেখা যায় তাই তো না, অনেক সময় আয়নায়, অনেক সময় এরকম শুনেছিলাম আমরা যে আয়নায় জিন হাজির করে তারপরে আয়নাটা ঢেকে দিয়ে তাকে আটকে ফেলা হয়। আটকে ফেলা হয়, হ্যাঁ, আয়নায় ঢেকে ফেলা হয়। তো আয়না একটা অদ্ভুত জিনিস। আমার কাছে কেন যেন মনে হয় কি যে আয়না আরেকটা দুনিয়া, মানে আরেকটা ওয়ার্ল্ড। আয়না নিয়ে তো কথাই আছে যে আয়না প্রাচীন রোমানিয়ানরা বিশ্বাস করতো আয়না কিন্তু ঢেকে রাখতো ওরা। হ্যাঁ, এবং আমাদেরও কিন্তু বলা আছে যে আয়নাটাকে যে নর্মালি এরকম এক্সপোজড অবস্থায় না রেখে কভার ইট আপ। হ্যাঁ, আমার কাছে এক্স্যাক্টলি। এবং আমার কাছে আমার মুভিটার নাম এই মুহূর্তে হঠাৎ করে ভুলে গেলাম। আমার সাথে এরকম হয় না, না মিরর না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ঘটনাটা অনেকটা এরকম ধরনের যে আয়নার ভেতরে যে একটা জগৎ আছে সেই জগৎ নিয়ে ঘটনা। যে কিছু ফ্যান্টাসি আরো আছে, দেখা যায় আয়নার ভেতরে এক সময় দেখা যায় যে প্রোটাগনিস্ট সে দেখা যায় যে সেই আয়নার ওয়ার্ল্ডে চলে গেছে এবং সে মনে করছে যে আসলে সে হচ্ছে এই জগতেই আছে, কিন্তু আসলে দেখা যায় যে সে হচ্ছে তার ট্রান্সফর্ম হয়ে গেছে, সে এক জগৎ থেকে আরেক জগতে সে ট্রাভেল করে চলে গেছে এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদের এই পৃথিবীকে। আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে দেখে, পোর্টাল হিসেবে। ভ্যান হালস্টিন সিনেমার মধ্যেও দেখায় যে ট্রান্সলভেনিয়াতে ড্রাকুলার এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে ইউজ করে। একদম। তো আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে। ফারনান এবং আফনান দুটো কাজ নাম এত বেশি কাছাকাছি, হ্যাঁ, তো আমাদের ভুল হয়ে যায়। মানে ফারনান আফনান, মানে একটা হচ্ছে এফ দিয়ে আর একটা হচ্ছে এ দিয়ে। আরে কি না থাক, আচ্ছা যাই হোক, আমরা ঘটনায় চলে যাই, কারণ ভুলতে ফেম ফান করার কোনো জায়গা না। তো আমরা চলে যাই ফারনানের কাছে। আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করবো, এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকো ভাই। আচ্ছা, ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে। এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুইজন কাজিন। তো ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন, তো তখন যেটা হয় যে ওনার দেশের বাড়ি পাবনা, এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন। এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে। তারা মানে সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, মানে তাদের ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা মানে ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে, তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে, তখনই ঠিক পিছন থেকে কোন একটা বাতাসের মতো একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে। এবং এরকম যেটা মনে হবে যে পেছনে কেউ একজন বসে আছে, মানে যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক করলে যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পর। তো এই কথাটা যখন সে তার যে ভাই, ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো ভুল, মানে তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তখন এমন কোনো ওয়ে ছিল না যে সামনে যে বাইক চালাচ্ছে সে পিছনে চলে যাবে এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারতো। তো সেই ক্ষেত্রে তাদের যে মানে রোটেশনটাও হয়নি করা, এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না, তুমি আসলে কোন একটা কিছু মানে এমনি জাস্ট হয়তো ভুল কিছু একটা হচ্ছে তোমার সাথে, কিন্তু সে বারবারই বলতেছে যে না, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে কেউ একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো, এবং তখন
যেটা দেখা দিত যে তার বড় ভাই সবসময় ছিল খুব মানে হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, মানে তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে, এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরেই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাইয়া, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে, এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে এবং হেঁটে হেঁটে যেতে হতো, এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে মাঝানে ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে, মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদ দিকে যাবে, তার আগে ছিল একটা পুকুর এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে উজু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পিছনে কেউ আসতেছে একটু পর। আচ্ছা। তো যখন সে হাঁটে মনে হয় যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখে যে কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পেছন পেছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পেছনের দিকে তাকায় দেখে যে পেছনে কিচ্ছু নেই। এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়ামূর্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পরে এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো কোনো ভুল কিছু একটা দেখে ফেলেছি। সেটাকে সে ক্রস করে যখন পুকুর পাড়ে অজু করতে যায়, তখন সে যখন অজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে অজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায়, এবং সে একটা সময় যেটা হয় যে এরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তখন তাকে ওই যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, আসলে তুমি কিছু কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু ওই আম গাছের নিচে এরকম একটা ছায়ামূর্তির মতো দেখেছি। তখন ওই মুসল্লিরাও বলে যে আমরা সব সময় যেটা চেষ্টা করি, যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না আসলে, মানে অ্যাভয়েড করি, কারণ এই গাছটা অনেক পুরনো এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে সব ঠিক হয়ে গেল মোটামুটি, এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে, এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে, বা আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পিছনে বসা অবস্থায় তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পিছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরলো এবং বেশ কয়েকদিন কেটে গেল। তো হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো, যে আমাকে এই ঘটনাটা যে শেয়ার করেছেন জিকু ভাই, ওনার কাছে একটা কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডাইরেক্ট বলে যে ভাই আমাকে তুই একটু সেভ কর, মানে আমি খুব মানে ভয় পাচ্ছি, তুই এখনই আমার বাসায় আয়। তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র, এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম একটা কিছু সে বলে। তখন তার যে ছোট ভাই যে সে চিন্তা করে যে কি হলো আসলে, মানে তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো, 2:30 থেকে উঠে আসা তো একটু টাফ ব্যাপার। সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে বা কিছু একটা এরকম প্রবলেম। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথে, যে দুঃসংবাদ হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাত্রি সুইসাইড করে মারা গেছে। আচ্ছা। তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ড হয়, এবং সে যেটা চিন্তা করে যে হয়তো আমি যদি তখন যেতাম, মানে ওর কথাটা শুনে হয়তো আমি তাকে মানে বাঁচাতে পারতাম বা কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম। তো এটা নিয়ে সে নিজেও অনেক ডিপ্রেসড থাকে কয়েকদিন, যে আসলে আমারই হয়তো ভুল ছিল, এবং এটা তার ভাই আসলে হয়তো সত্যি কথাই বলেছিল যে এরকম কিছু একটা বারবার তাকে পিছু করছে। তো এরপরে আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো যে ছোট ভাইটা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাচ্ছিল, তো তখন ছিল শীতের রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় রাতে। আচ্ছা। ভাঙার পরে সে যেটা ফিল করে যে তার রুমের ভিতরে মনে হচ্ছে অন্ধকারের ভিতরে একটা খুব বাজে একটা গন্ধ তার রুমের ভিতরে, মানে একটা
মাংস পচা গন্ধ থাকে না, ওরকম একটা মাংস পচা গন্ধ তার রুমের ভেতরে। এবং সে চিন্তা করতে থাকে এরকম তো কিছু নাই যে এরকম গন্ধ আসবে। তো সে যখন চোখটা খুলে ভালো মতো দেখার চেষ্টা করে, সে দেখে যে মশারির বাইরে যে কালো খুটখুটে অন্ধকার, সে অন্ধকারের থেকেও আরো ঘন কালো একটা কিছু একবার তার বিছানার এপাশ থেকে ওই পাশে হাঁটা চলাফেরা করছে। এবং সেইটা মনে হচ্ছে সে শব্দ শুনতে পাচ্ছে, এরকম খুব ভয়ানক একটা কিছু যে তার আশেপাশে সেটা চলছে, মানে হাঁটা চলাফেরা করছে। ইভেন তার মশারিটাও একটু পরপর, মানে বাতাসে যেমন ফ্যান ছেড়ে যেমন মশারিটা একটু নড়ে উঠে, ঠিক সেইভাবে নড়ছে। মনে হচ্ছে যে তার মশারির আশেপাশে বা তার রুমটা অন্য একটা ডিমেনশনে চলে গেছে সবকিছু। আচ্ছা, মনে হচ্ছে সে তার রুমটার ভিতরেই আছে ঠিকই, বাট আশেপাশে পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট, একদম কালো একটা অন্ধকার তাকে গ্রাস করে বসেছে। এবং একটা সময় সে যেটা মানে খুব দোয়া পড়ার চেষ্টা করতে থাকলো যে নিজেকে যেভাবে সেভ করে, যে কারণে সে বুঝতে পারছিল যে এটা আসলে নর্মাল কিছু একটা না, আচ্ছা, একটা ঝামেলায় পড়ে গেছে আসলে। তারপর সে যেটা দেখলো, একটা সময় হঠাৎ করে তন্দ্রার মতো একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা তার মধ্যে চলে আসলো। এবং হঠাৎ করে সে খেয়াল করলো তার মশারিটা ঠিক যেখানে তার পাটা, মশারি ঠিক সেই জায়গাটাতে একটা কালো অনেক লোমশ একটা কিছুর মতো ওখানে বসে আছে। এবং ওই জিনিসটা থেকে যখন সে অন্ধকারের মধ্যেই দেখতে পেল যে ওই জিনিসটার চেহারাটা এমন যে মানুষের মতোই চেহারা, সেটাকে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, এবং সম্পূর্ণ রক্ত মাখা একটা চেহারা। আচ্ছা, এবং ওটার চোখগুলো ঠিকরে বাইরে বের হয়ে আসছে, এবং জিভটা মনে হচ্ছে কেউ যখন ফাঁসি দিলে যে অবস্থাটা হয় ঠিক ওইভাবে বের হয়ে আসছে, এবং সম্পূর্ণ মানে মুখ থেকে রক্ত পড়তেছে এরকম একটা জিনিস। তো এটা দেখার পরে সে অনেক জোরে চিৎকার করে ওঠে, এবং চিৎকার করার পরে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরে যেটা হয় যে সকালের দিকে তার বাবা মারা তাকে ওখান থেকে করে যে কি হয়েছে তোমার, আসলে এটা কি হলো আসলে। তখন সে বলে যে আমি এরকম কিছু একটা দেখেছি। তবে এই কথাগুলো সে মানে সবার সাথে খুব একটা শেয়ার করে না, কেননা এগুলো আসলে এখন আমাদের বর্তমান যুগে অনেকটা বিশ্বাসযোগ্য হয় না অনেকের কাছে বললেও। তো সে যেটা তখন সে বুঝতে পারে যে না, আসলে তার বড় ভাই যে তার সাথে মানে আসছিল বাইকে করে, তখন যে তার বড় ভাই বলেছিল যে আমার সাথে কিছু একটা আসছে, তখন সেই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলেই হয়তোবা তার বড় ভাইয়ের মৃত্যুর পিছনে হয়তোবা কোনো কারণ আছে। আচ্ছা, আচ্ছা, তখন সে সেটা বিশ্বাস করে বা ভেবে নেয় হ্যাঁ, আদি ভৌতিক কোন একটা কারণ আছে। এবং সে ওই ভয়টা পাওয়া শুরু করে যে যেহেতু তার বড় ভাইও মারা গেছে, এবং সেও হয়তোবা বুঝি মারা যাবে, ওইটা হয়তো কোনো মৃত্যুদূত যেটা তার বড় ভাইকে নিয়ে চলে গেছে, এবং তাকেও হয়তোবা সেরকম ভয় পাচ্ছে আসলে। তো এই ঘটনাটা সে একটা অনেক ভালো একজন আলেম, একজন হুজুরের কাছে ঘটনাটা শেয়ার করার পরে উনি যেটা ওনাকে বলে যে আসলে সবকিছু তো আল্লাহর হাতে, তুমি এই জিনিসটা নিয়ে ভয় পেও না, হয়তোবা ওটা খুব খারাপ একটা জিন ছিল, কোন একটা খারাপ কিছু ছিল যেটা তোমার ভাইয়ের সাথে চলে আসছে। এবং ওই ডেভিল যে জিনিসটা, সেটা হয়তোবা তাকে হিপ্নোটাইজ করে মানে ফাঁসি যে মানে সুইসাইড যেটা করে সেই জিনিসটাকে করতে বাধ্য করছে। এবং তুমি যেটা করো যে তুমি ঠিক মতো ভালো মতো নামাজ পড়ো, আমল করো, আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তুমি মানে যখন এরকম কিছু দেখবা, তখনই তুমি সবসময় মানে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবা, এবং মনে একটা সবসময় সাহস রাখবা। তো এই ঘটনাটা আমাকে জিকু ভাই আমাকে বলছে, যে শেয়ার করছে যে ওনার লাইফে এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে। এবং এটা সে এখনো মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল, তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট, এই ছিল আমার ঘটনা ভাই। আসাদ ভাইয়ের কাহিনী, উনি আপনার বেশ আগের কাহিনী আর কি, এটা 80 দশকের কাহিনী, লাইক 88, 89 এরকম একটা সময়ের কাহিনী। বাবর রোডে ঘটেছিল, মোহাম্মদপুর বাবর রোড। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি নিষেধ করেননি কিছু বলতে, সেই জন্য আপনি নামটা বলে দিলেন জায়গাটা। এই বাবর রোড নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু এই জন্যই বললাম যে মানে পুরো মোহাম্মদপুর নিয়ে আছে। জি, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, হ্যাঁ সেটাই। তো বাবর রোডের ওই বাসাটার কাহিনী হচ্ছে, বাসাটা অনেক পুরনো ছিল রাসেল ভাই, এবং পাকিস্তান আমলের বাসা। তো আসাদ ভাইয়ের যে দুলা ভাই, উনি ওই বাসাটা মানে ওনাদের ইসে থেকে কিনে নেন আর কি, তার ফ্রেন্ডের কাছ থেকে বাসাটা কেনার পরে ওনাদের ছিল বাসাটা যখন উনি কেনেন, বাসাটার অলরেডি অনেক ভগ্ন দশা, মানে বাসার অবস্থা খুব একটা ভালো না, ওখানে নতুন করে দালান তুলতে হবে আর কি, এছাড়া ওখানে থাকার মতো অবস্থা নেই। তো আসাদ ভাইয়ের রেসপন্সিবিলিটি পড়ে ওই বাড়িটাতে থাকা, এবং বাড়িটা ওরা যখন ভেঙে তৈরি করবে, এবং পুরো দায়িত্বই আর কি ওনার দেখাশোনা করবে, ওনার দুলা ভাইয়ের বাড়ি। তো
উনি যখন ফার্স্ট যায় ওখানে তখন বাসাটা এমন একটা জায়গায় পড়ছে, বাবর রোডের এমন একটা অংশে, মানে হুমায়ুন রোডের কাছাকাছি। ওই জায়গাটা বেশ অন্ধকার এবং মানুষজন একদমই থাকে না, প্রায় মানে নির্জন আর কি। নির্জন হয়ে যায় রাতের বেলা। এরকম জায়গা কিন্তু বাবর রোডে এখনো আমার ধারণা হ্যাঁ। আছে। আমার ধারণা না আছে আছে, আসলে আছে, এখনো আছে। তো ওই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যায়। তো রাতের বেলা উনি আসছে, উনি নর্মালি উনি থাকতে হচ্ছে বেইলি রোডের কাছে, বেশ মানে বিজি একটা এলাকা। ওখান থেকে এই অন্ধকার জায়গাটা এসে ওনার ভালো লাগছে না আর কি। তো রাতের বেলা উনি আপনার দেখা যাচ্ছে যে সময় কিভাবে কাটাবে এরকম চিন্তা করে উনি চিন্তা করলো যে একলা ওই বাসায় বসে না থেকে উনি শ্যামলী সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আচ্ছা। তো উনি সিনেমা দেখে রাত 9টা থেকে 12টা, এই গভীর রাতে লেট নাইট শো ছবি দেখে উনি শ্যামলীর থেকে ব্যাক করে আসতে থাকেন। তো উনি যখন আসেন পুরো রাস্তা নর্মালি আসেন, এসে যখন নাকি উনি আপনার ইসে ঢুকেন আর কি, বাড়িটার যে গলিতে ঢুকেই উনি বেশ একটা ধাক্কা মতো খান। কারণ উনি দেখছেন যে ওই বাসার ঠিক দুই পাশে কতগুলো কুকুর মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাসাটার দিকে তাকিয়ে আছে। না ঘেউ ঘেউ করছে, লাইক কেউ একজন আছে, কাউকে দেখে কুকুর চিৎকার করছে। এখন উনি এটা দেখে একটু মনে করেন যে বাসায় কি কেউ ঢুকলো, আমার দায়িত্বে রেখে গেছে বাসা, হ্যাঁ বাসায় মানে মানুষজন আজে বাজে মানুষ যদি ঢুকে, এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে মানে খারাপ মানুষ যদি ঢুকে। তবে 80 দশকের ওই সময়টাতে তখনও এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় নাই রাসেল ভাই, যে খালি বাসা পেলেই মানুষ ঢুকে পড়তো। আচ্ছা। তো এসব চিন্তা করে উনি লাস্টে কিছুক্ষণ চিন্তা করে বাসায় ঢুকবে কিনা, উনি হেঁটে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে যায়, ওখান থেকে সিগারেট কিনে নিয়ে উনি আবার আসে। এসে দেখে যে ঠিকই কুকুরগুলো এখনো ওইখানে দাঁড়ায় আছে, ঘেউ ঘেউ করে আবার গড় করতেছে। তো উনি একসময় আস্তে আস্তে হেঁটে বাসার কাছে যায়। বাসার কাছে যখন যায় কুকুরগুলো ওনাকে দেখে মানে দেখা যায় গড় করছে, মানে জিনিসটা হচ্ছে কুকুর উল্টা চিৎকার করার বদলে ওনাকে দেখে যেন সাহস ফিরে পায়, এরকম একটা ব্যাপার কুকুরের। তো উনি আস্তে করে যে ওই বাসার মূল গেটটা খুলে, মানে ওই যেটা নর্মাল যে লোহার গেট ছিল ওটা খুলে উনি আস্তে আস্তে ঢুকে, এবং ওনার বুকের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে। মনে হচ্ছে একটা খালি বাড়ি, যেগুলো দরজা জানালা মানে কিছুগুলো খোলা ভেতরের দিকে, কাঠের জানালা, তার মধ্যে কাঁচ লাগানো এবং কয়েকটা জানালা খোলা, এবং উনি ওই খোলা জানালা দিয়ে ভেতরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আবছা কিছু দেখা যায়, মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরের শ্যাডো টাইপের কিছু, হ্যাঁ এরকম মনে হচ্ছে, এবং একটা ভ্যাপসা গন্ধ। এরকম খালি বাড়িতে কখনো যদি আপনি যান রাসেল ভাই, আপনার কাছে কিন্তু মনে হবে যে বাড়ির ভিতরে আলাদা একটা প্রাণ আছে, বাড়ির নিজেরই একটা প্রাণ আছে। খুবই ভালো কথা বলেছেন যে আপনি নিজে বাড়ির ভেতরেও বাড়ির নিজের একটা ক্যারেক্টার আছে বাড়ির ভেতরে। এটা সত্যি কথা রাসেল ভাই, আমরা যখন বাড়ি করি, আমি আমাদের বাসা পুরো খালি করে ফেলছি, একতলা বাসা, সেখানেও কিন্তু আমি যখন ঢুকছি আমার মনে হচ্ছে কিছু একটা বেরোবে ঘরের ভেতর থেকে, এরকম একটা ফিলিংস। আমার নিতান্ত পরিচিত একটা বাসা, সেখানেও আমার এরকম মনে হয়েছে। তো ওনার এই জিনিসটা উনি যখন বলে, এই ওনার এই ফিলিংসটা আমি বেশ ভালো মতো বোধগম্য হয়েছে আমার। তো এরকম হলে উনি সিঁড়িতে তারপর উঠে যায়। তো সিঁড়িগুলা মোজাইকের সিঁড়ি, উনি বলছে যে বেশ মানে নকশা করা ছিল, সেই পাকিস্তান আমলের বাড়ি। উঠে উপরে উঠে গেছে। তো উনি যখন নাকি দোতলায় যায়, দোতলায় যে উনি যে রুমটার মধ্যে থাকছে আর কি, যেখানে ওনার মানে একটা চৌকি রাখছে, উনি টেবিল রাখছে থাকার জন্য, যে উনি লাইট জ্বালার পরে মানে ওনার সেট আপ করে সবকিছু রেখে ঠেকে উনি বসে থাকে কিছুক্ষণ, বসে থেকে একসময় ঘুমানোর চিন্তা করে। তো যখন বাতি নিভাই দিয়ে উনি শুয়ে পড়ছে, তো কিছুক্ষণ শুয়ে চিন্তা করতেছে যে এরকম কুকুর, এবং কুকুর ডাকতেছে অনবরত, কিন্তু কুকুর ডাকছে। তো কুকুর কেন ডাকে বা বাসাটা খালি, একটু ভয় পাচ্ছে, বুঝলে ভয় একটু মনে ধরছে, কারণ উনি জানে যে এই বাসাগুলোকে নাকি পাকিস্তান আমলে যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নাকি এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে তৈরি করছে, এবং বিভিন্ন রকমের মানে অত্যাচার এসব বাড়ির মধ্যে হয়েছে। তো এগুলো একটু ভয় পাচ্ছে। তো একসময় উনি হঠাৎ করে খেয়াল করে, কিছুক্ষণ পরে হঠাৎ মনে হয় একদম নিস্তব্ধ হয়ে যায় জায়গাটা। আচ্ছা, মানে কোনো কুকুরের শব্দ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ঝিঝি পোকা বা যে কোনো রকমের শব্দ, পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে একদম চুপচাপ একটা এনভায়রনমেন্ট। তো এরকম শব্দ শুনে উনি বেশ অবাক হয়ে যায়, এরকম কেন, মানে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, মানে একটা অস্বস্তিকর ফিলিংস। এই সময় খুবই স্বাভাবিক, মানে সেটাই তো। হ্যাঁ, উনি হঠাৎ করে শব্দ পায়, ঝন মানে কিছু একটা পড়তেছে নিচে, মানে হাঁড়ি পাতিল এগুলো কিছু পড়তেছে, এরকম শব্দ। মানে অবাক হয়ে যায়, ঘটনা কি হাঁড়ি পাতিল নিচে থাকার কথা না। উনি করে কি হাঁটে, এটা আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকে, নিচের দিকে সিঁড়িতে নামতেছে। তখন মনে হচ্ছে মানুষের কোলাহল, লাইক কি ঝগড়া করতেছে, মানুষ কি বলতেছে, একটা মহিলার কণ্ঠ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাঁড়ি পাতিল এগুলা নাড়া হচ্ছে, হ্যাঁ এরকম একটা কথা
মানে মহিলার কণ্ঠস্বর শুনতেছে উনি রীতিমতো, আচ্ছা। যে কথা বলতেছে, কি কি চিৎকার করে করে এটা সেটা বলতেছে। তো উনি করে কি আস্তে আস্তে হেঁটে ওই যায়, যে এবং উনি ওই জানলার সামনেতে শুনতেছে যে অন্ধকার ঘরের ভেতর থেকে শব্দগুলো আসতেছে, ঠিক আছে। তো ওখানে লাইটও নাই, কিছু নাই, উনি জানলা দিয়ে আস্তে করে তাকায় ভেতরে, বাসার ভেতরে, দেখে যে ওখানে মনে হয় কোন একটা কিচেন বা কিছু আছে, সেখানে কিছু নাড়াচাড়া হচ্ছে, মানুষের আবয়ব বুঝতে পারতেছে, তার মানে কেউ মানে কাজ করছে, কিচেনে কাজ করতেছে মহিলা, এবং অন্ধকার, অন্ধকারের মধ্যে কিভাবে একজন মানুষ নাড়াচাড়া স্বাভাবিক করতেছে, মানুষের কাজ এবং করার উনি কোনো বড় সম্ভাবনা নেই। একটা হাড়ির মতো দেখতেছে, এরকম পাতিলের মতো নড়তেছে ওখানে, হ্যাঁ, এবং কথা বলতেছে সেই মানে অস্পষ্ট শব্দ, হ্যাঁ, যে এটা এভাবে ফেলাই দিছি, এরকম হতেছে, হেরা আসবে, এই ধরনের কথা। তো উনি না খুব ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে করে কি এক সময় মানে চলে যাবে কি ভাবতেছে, এই সময় কি মনে করুন উনি দরজাটা ধাক্কা দেয়, ওই যে দরজা দিয়ে রুমের দরজাটা যখন ধাক্কা দিয়ে উনি ছিল, দরজা খুলে দেখে ভিতরে কোনো শব্দ নেই, পুরা নিস্তব্ধ হয়ে গেছে ভিতরে। তখন ওনার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে, যে আমার কাছে খুব অদ্ভুত লাগে, হ্যাঁ, যে কি হচ্ছে, যে ভিতরে এরকম শব্দ পেলাম এসে। এবং উনি যখন নাকি আবার সিঁড়িতে মাঝ সিঁড়িতে উঠে আসছে, তখন শুনতেছে পুরুষ কণ্ঠের চিৎকার, যে কেউ কিছু গালি দিতেছে, দিতেছে, মানে জঘন্য অবস্থা। তো উনি না খুব ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে কোলাহল শুরু হয়ে গেলে হলো। উনি উপর থেকে তাকালো নিচে, তাকায় দেখে মনে হলো 3-4 জন মানুষ দাঁড়ায় আছে এবং তারা চিৎকার করতেছে ভেতরে, মানে ওই রুমের ভেতরে। এবং উনি যখন নাকি কিছুক্ষণ তাকায় আছে, হঠাৎ করে দেখে যে ওটার মধ্যে কেউ ওনার দিকে তাকাইছে উপরে, এবং উনি এটা দেখা শেষ দৌড় দিছে ওনার রুমের দিকে। ছেড়ে যখন দৌড় দিছে, রুমের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাই দিছে, তখন শুনতেছে যে ওনার রুমের যে জানলার পাশ থেকে কেউ হাসতেছে, মানে একটা পুরুষ কণ্ঠের হাসি। এবং উনি প্রচন্ড ভয় পায় এবং কাইন্ড অফ সেন্সলেস এর মতো হয়, মানে পুরো সেন্স চলে যায় না, ওনার কিছু সেন্স থাকে। উনি চুপচাপ বালিশের মুখ গুজে শুয়েছিল এবং উনি সারা রাত এসব শব্দ শুনতেছিল, বিভিন্ন রকমের চিৎকার, চেঁচামেচি, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং কেউ কাউকে মারতেছে, এরকম মানে প্রচন্ড অমানসিক গড়গড় এরকম শব্দ উনি কিন্তু শুনতেছে রাত্রেবেলা। তো যখন নাকি ফজরের দিক হয়ে যায়, আজানের শব্দ হয়, তখন আস্তে আস্তে সব চলে যায়। এবং উনি সকালবেলায় ওই যখনই একটু আলো ফুটছে, ওই বাসার থেকে ওনার মানে মানি ব্যাগ যা আছে নিয়ে ওখান থেকে তলপি হয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়, এবং আর কিছু বলে না। ওনার দুলাভাইকে বলে এইসব ঘটনা, যে এই জিনিস দেখছে। তো ওনার দুলাভাই বলে যে আসলে আমার উচিত হয় না তোমাকে থাকতে দেওয়া, কারণ ওই বাসার অনেক ইতিহাস আছে, ওইখানে যে ফ্যামিলি ছিল তাদেরকে পুরাই মার্ডার করা হয়েছিল, পাকিস্তান আর্মি এসে মার্ডার করছে, এবং তারা ওখানে ক্যাম্প করেছিল, অনেকগুলো বাড়ি ওখানে ক্যাম্প করেছিল। আরেকটা বাড়িতে আমার খালুই রিনোভেট করছিল, আপনাকে মনে হয় আমাকে বলেছিলেন, রাইট। ওই জায়গাটা নাকি পুরোপুরি এই ধরনের এরকম হন্টেড জায়গা। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আমি লাস্ট যখন আসছি তখন দেখছি অনেকগুলো নতুন নতুন দালান আসল ভাই, বাট স্টিল আমি কিন্তু রাতের বেলা ওখান থেকে চলাফেরা করতে গেলে, গভীর রাতে যদি কখনো জায়গায় যাই, আমি আস্তে করে মোটরসাইকেল থামায় দাঁড়ায় দেখি, একটু ফিল করার চেষ্টা করি যে পরিবেশ কি আগের মতো আছে কিনা। বাহ, চমৎকার লাগলো বাবু ভাই আপনার এই ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। এবং আপনি কয়েকদিন আগেও আমরা হ্যালোইনের প্রোগ্রাম করলাম, তারপরে আজকে আবার আপনাকে ডাকা মাত্র আপনি চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটি আমি সেদিকে শুনেছিলাম, আমার বেশ ভালো লেগেছে, আমি এর জন্য আমি চাচ্ছিলাম আপনার শেয়ার করতে কাহিনীটা। এই কাহিনীটা হচ্ছে অসীমের কাহিনী, পুরো নাম অসীম সাহা। এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর অঞ্চলে যেখানে এখন বন্যা হচ্ছে, এই একটা এলাকার কাহিনী। তো যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে যে অসীম সাহা ওরা যেখানে থাকতো, ওই গ্রামটা হচ্ছে প্রধানত মানে হিন্দু প্রধান গ্রাম, বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, যে ওখানে থাকতো, এবং ওরা মোটামুটি বেশ শান্তিপ্রিয় একটা অঞ্চল ছিল, সেখানে মানুষের মধ্যে খুব ভালো একটা হারমোনি বিরাজ করত। তো যাই হোক, এরকম একটা অঞ্চলে একবার একটা মানে ঝগড়াঝাটি হয় একটা মানুষের মধ্যে, আর কি দুজন মানুষের মধ্যে কিছু মানুষের প্রবলেম হয়। তো সেখানে একজনকে কেউ মেরে ফেলে আর কি, আচ্ছা, কেউ বেশ পিটিয়ে মেরে ফেলে আর কি। তো মেরে ফেলার পর যাকে মারা হয় তার পরিবারের তেমন কোনো মেম্বার ছিল না সেখানে, ঠিক আছে, এবং আপনার সে বেশ মানে অনাথ টাইপের একজন মানুষ। আচ্ছা, তো তার মানে দাহ বা তাকে সৎকার কে করবে এটা নিয়ে বেশ আলোচনা হয় কিছু মানুষের মধ্যে। তো লাস্টে অসীম হচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজন হয়, যে বলে যে ঠিক আছে আমি এটা।
তো এই বাদ বিবাদের মধ্যে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায় আর কি। সন্ধ্যা হয়ে যায় এবং রাতের বেলা এরকম দাহ করা এগুলো অনেক কঠিন একটা জিনিস, এরকম জিনিস হয় না সাধারণত। তো যখন অসীম দায়িত্ব পায়, সে আরো কিছু মানুষকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে যাদেরকে দিয়ে সে কাজটা করবে, এবং সেখান থেকে শ্মশানঘাটটা বেশ দূরত্বে ছিল আর কি, মানে ডিস্টেন্সটা বেশ ভালোই ছিল। তো সে খুঁজে খুঁজে মানুষ পাচ্ছে না, খুব চিন্তিত যে আমি কিভাবে নিয়ে যাব, এবং অন্যান্য যে রিচুয়াল গুলো মানে পরিষ্কার করা, তাকে ই করা, এগুলো কেমনে করবো, কাঠের বন্দোবস্ত আর অনেক কিছু আছে। তো সব মিলে সে লাস্টে তার সাথে দুজন মানুষ পায় যারা মানে এই ব্যাপারটা তাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু তাদের শর্ত থাকে যে আমরা তোমার সাথে লাশটা নিয়ে যাব এবং ওখানে শ্মশানঘাটে নিয়ে এরপর আমরা দায়িত্ব পালন করতে পারবো না, আমরা চলে আসবো, এবং তারপরের কাহিনীগুলো আমরা হয়তো এখানে চেষ্টা করবো ই করতে। তো যাই হোক, তো সমস্যা হয়ে যায়, একটা ডেড বডি ক্যারি করতে কিন্তু রাসেল ভাই মিনিমাম 4 জন মানুষ প্রয়োজন হয় নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু 3 জনের কাছে খুব কঠিন একটা ব্যাপার। তো তারা যেটা করে, একটা আপনার মাচার মতো তৈরি করে 3 পাশে বাঁশ দিয়ে, এবং একজন সামনে থাকে, পেছনে 2 জন, এইভাবে করে তারা বডিটাকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো নিয়ে যাচ্ছে, এর মধ্যে আবহাওয়া বেশ খারাপ হয়ে যায় আর কি, হালকা হালকা টিপ 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 বৃষ্টি পড়া শুরু হয়, উনি হয়ে গেছে, মানে আপনার মেঘ করে হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, রাস্তা খুব বন্ধ, এবং বেশ কষ্টকর হয়ে যাচ্ছে জিনিসটা ওখানে নিয়ে যাওয়া। ওদের কাছে মনে হচ্ছে যে লাশটাও বেশ ভারী, এবং সবাই কমপ্লেন করছে, এবং কোনো কারণে বাকি যে 2 জন ছিল ওদের মধ্যে লাশ ক্যারি করছে, তারা বেশ ভয় পায়। তো ভয় পাওয়ার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা কুসংস্কার বা কিছু একটা মানে সব সময় থাকে যে সন্ধ্যার সময় এরকম লাশ ওখানে নিয়ে যাওয়াটা খুব খারাপ, এবং শ্মশান ঘাটে নাকি অনেক এরকম কাহিনী প্রচলিত আছে, মানুষ ভয় পায় এবং অনেক কিছু। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা যে শ্মশান ঘাটে পৌঁছায়, তো যখন শ্মশান ঘাটে পৌঁছায় তো যে দেখে যে ওখানে তো কোনো কেউ নাই এমনি, এবং ওখানে নর্মালি একজন ব্যক্তি থাকে যে নাকি মোটামুটি ওখানে একটা ঘর করে এগুলো দেখাশোনা করে সাইড দিয়ে, ওই লোককে খুঁজেও তারা পায় না ওইখানে, ওই লোকও সেখানে নাই। এর মধ্যে বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে, বৃষ্টি বেড়ে গিয়েছে, এবং ওই লোক যে থাকে যে ঘরটাতে, সেটারও কোনো শেড নাই আসলে ভাই, সামনে কোনো টিন শেড বা কিছু একটা থাকে সেরকম কিছু নাই। তো অসীম খুব প্রবলেম পড়ে গেল লাশ নিয়ে, আর বাকি 2 জন বললো আমরা থাকবোই না। তারা খুবই মানে তার সাথে ই করে মানে চলে যায় আর কি ওখান থেকে। সে দেখে যে তারা চলে গেল, যে দৌড় দিল, এবং তাদের আর পিছনে ডেকে বসে ফেরাইতে পারলো না। এবং তারা তাকে বলে গেছে যে আমরা যে তোমার জন্য অন্য ব্যবস্থা করবো, কি কাঠ টাট কি কি লাগে, কি কি অন্যান্য যা যা লাগে সেগুলো ব্যবস্থা করে দিচ্ছে, বাট এখানে আমরা থাকবো না, রাত্রে কেউ নেই। তো অসীম এটাতে বেশ মানে আপনার চাপের সম্মুখীন হয়ে যায়, মানসিক চাপ। একটা লাশ নিয়ে বসে আছে, বৃষ্টি হচ্ছে, এবং সেই আপনার কোনো শেড পাচ্ছে না সেটাকে রাখার জন্য, এবং যে একটা কাপড় টাপড় দিয়ে পেঁচাই দিয়েছিল সেটাও ভিজে গেছে, লাশটা অলরেডি ভিজে গেছে। তো সে একটা লাশ নিয়ে বসে থেকে খুব ভয় পায় রাসেল ভাই। তো এক সময় সে যেটাকে করে, ওই ঘরটার একদম কাছে নিয়ে সে মনে করে যে আমি ঘরটাকে ঢোকার ব্যবস্থা করি, দেখি কিছু করা যায় কিনা। তো গেটটাকে চাপ দেয়, দেখে যে গেটটা খুলে গেছে, ভেতরে ঘর, এবং সে মানুষ আসে, দেখে ও ভেতরে ঢুকে যে দেখে ওখানে কোনো মানুষ নেই, মানুষ থাকার কথা ছিল একজন, তাকে এমনি খুঁজে পায়নি, সে মানুষও নাই, এবং ঘরটার মধ্যে কেউ থাকে সেরকম অবস্থাও না, সেরকম কোনো কিছু না, মানুষ থাকলে একটা বিছানা বালিশ কিছু একটা থাকে, কিছুই নাই ঘরটার ভেতরে। তো সে ওই লাশটাকে নেয়, নিয়ে ওই ঘরের মধ্যে রাখে, রেখে সে চুপচাপ বসে থাকে ঘরের মধ্যে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তোড় বাড়তেছে আস্তে আস্তে। এখন সে মনে করে যে এখন কি করবো, কোনো মতান্তর নাই, এমন যে তার কাছে যে কিছু খাবার দাবারও আছে সেরকমও না। তো বেশি বসে আছে, একসময় তার একটা ঝিমুনির মতো লাগে। তো ঝিমুনির মতো যখন লাগে, তখন সে হঠাৎ করে দেখে যে কি জানি কাঁদতেছে, খুব গলায় কাঁদতেছে, মানে আপনার মানে করুণ স্বরে একটা কান্নার শব্দ শুনে। তো ধর্মর করে উঠে বসার পরে দেখে যে কান্নার শব্দটা ঘরের কোণার থেকে আসতেছে। এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তো ওর কাছে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ বের করে ম্যাচ জ্বালার পর দেখে যে কিছুই নাই, ওই কোণার মধ্যে এটা বসে রয়েছে, মানে ওই যে জিনিসটা শুয়ে আছে, লাশটা যে পড়ে আছে লাশটাই, কিন্তু কোনো কিছুই নাই। তো ম্যাচটা একসময় নিভে যায়। তো আবার অনেকক্ষণ কান খাড়া করে থাকে, দেখে আবার শব্দ নাই কোনো, আবার অনেকক্ষণ বসে থাকে, আবার কিছুক্ষণ পর আপনার সেই একটা করুণ কান্নার মতো শব্দ হয়। তো এইবার সে ম্যাচটা জ্বালতেই তার কাছে মনে হচ্ছে যে লাশটা যেভাবে ছিল তার থেকে একটু নড়ে গেছে, মানে লাশটা যেই অবস্থা ছিল তার থেকে একটু নড়ে আছে। আচ্ছা। ওর মধ্যে বিশাল মানে একটা ধাক্কা খেয়ে ভয় পেয়ে যায়, এবং তার যে ঘরের গেটটা লাগানো ছিল, গেটটা ভেজানো ছিল, সেটা খুলে গেছে, মানে বেশ ফাঁক হয়ে আছে।
তো একটা ভয় পায় যে ওই অঞ্চলে মানে যদি কোনো শিয়াল বা কিছু লাশের গন্ধ পেয়ে যদি ওখানে চলে আসে সেটারও একটা ভয় থাকে। তো সে উঠে যায়, একটা ম্যাচ তো বেশিক্ষণ আর থাকে না, সে উঠে যায়, উঠে আপনার গেটের কাছে যায়, হেঁটে হেঁটে যে গেটের মধ্যে দেখে কেউ নাই, বৃষ্টি হচ্ছে সেরকম। তো হঠাৎ করে সে একটা মানে পিছনে কি একটা ফিল হয়, ফিল যখন হয় সে হঠাৎ করে ঘুরে দেখে যে লাশটা উঠে বসে আছে, মানে লাশটা একদম উঠে বসছে যেরকম হয়, এবং সেই লাশটা তাকে বলতেছে এখানে, আমাকে যে পিটিয়ে মারলো তোরা প্রতিবাদ করলি না, এটা কোনো কথা করলি, আজকে আমি কষ্ট করতেছি, পানিতে ভিজে কষ্ট করতেছি। এটা শুনে রাসেল ভাই সে ছেড়ে দৌড় দেয় ওখান থেকে, সে এখন দাঁড়াইতেই পারবে না। দাঁড়াইতে যে সে একদম মাটির মধ্যে পড়ে যায় আবার উঠে দৌড়ায় গ্রামের রাস্তা দিয়ে ভিজতে সে ওখানে, আর সেই লাশের কথা তার মনে থাকে না। সে গ্রামে আসে, অন্ধকার রাস্তা ওরকম করে আসতেছে। আসার পর সে যখন নাকি তার নিজের মানে বাসার কাছাকাছি চলে আসছে, সেখানে যে দেখে যে রাস্তার পাশে একটা অংশে এরকম একটা উবু হওয়া মানে মানুষ উবু হয়ে বসে আছে। তো ও বৃষ্টির মধ্যে উবু হয়ে কে বসে আছে, তো ও সামনে যে ডাক দেয়, কে কে বলে ডাক দেয়, তো ওই যে উবু হয়ে বসে আছে সে উঠে তাকানোর পরও দেখে যে যেই লাশটাকে সে নিয়ে গেছে সেই লাশটাই মানে সেই যে যার সৎকার হবে সে ওখানে বসে আছে। এটা দেখে আর ওর কিছুই মনে নেই, আসল ভাই ও বেহুশ হয়ে যায়। এবং ওইখানে কিভাবে পড়েছিল, পরদিন ওকে গ্রামের মানুষজন আবিষ্কার করে অনেক জ্বর নিয়ে, গায়ে অনেক হিট, এই অবস্থা। তো তখন হুশ ফিরে বলে যে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। এবং গ্রামের মানুষ ওইখানে যখন যায় আবার যে শ্মশান ঘাটে পরদিন, যারা নাকি এটা সৎকারের ছিল বা করবে বলছিল, তারা যে কিন্তু ওই লাশটাকে আর পায় না, এই রাসেল ভাই যে দেখে যে ওই লাশটা ওখানে নাই। আচ্ছা। এবং লাশটার কোনো হদিশও তারা আর কখনোই পায়নি। আচ্ছা, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ। আমি আসলে অনেকদিন পরে আসছি, আমি লাস্ট এসেছিলাম ফেব্রুয়ারিতে। জি। তো নাও এখন অগস্ট অলরেডি। তো অনেকদিন পরে আসলে ভূতে ফিল্মে আসা হলো। আর মানে আসলে ভূতে ফিল্মের স্মৃতি তো কখনো ভোলার না, মানে সবসময় ভূতে ফিল্মের কথা মনে হয়, হয়তো বা কোনো ব্যস্ততার কারণে আসতে পারি না। তো আজকে সময় ম্যানেজ করে আসলাম, তো সেই আগের পুরনো স্মৃতি সবকিছু মনে পড়ছে, ভালো লাগছে খুব আসলে ভূতে ফিল্মের ফ্লোটা। সো আমরা চলে যাই ঘটনায়। জি ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মানে আমার এক ছোট ভাই হচ্ছে পলাশ, আচ্ছা, ও আমাকে শেয়ার করেছে। এবং এই ঘটনাটা আমাদের পুরনো ঢাকার। তো এক্সাক্ট লোকেশন আসলে বলবো, মেইনলি এই লোকেশনটা হবে যে বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যে এখন যে বেরিবাদটা, এখানকারই কোন একটা জায়গায়, এবং সেটা অবশ্যই পুরান ঢাকার আন্ডারে। আচ্ছা। তো এটা 1992 এরকম সময়কার একটা ঘটনা, এবং অনেক আগের এবং পুরনো একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে আমাকে যে শেয়ার করে ওর আঙ্কেলের সাথে হয়েছিল, এবং ওর আঙ্কেল এখন বর্তমানে একটা কানে শুনতে পায় না ঠিক মতো। আচ্ছা। তো এক্স্যাক্টলি সেই রিজনটা এবং সেই কেন আসলে উনি ওনার এই প্রবলেমটা হলো সেই ব্যাপারটা আমি আসলে বলবো। এবং আমি যখন ঘটনাটা শুনেছিলাম আমার নিজের কাছেও মনে হয়েছিল যে এরকম পুরনো ঢাকার মতো একটা ঘিঞ্জি এলাকায় এরকম কিছু হতে পারে। তো আমি ঘটনায় চলে যাই। তো 1992 এর দিকে এই ঘটনাটা ঘটে, এবং ওই সময় যেটা হয়, এখন বর্তমানে যে বেরিবারটা আমরা দেখি বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত, তখন এটা এরকম ছিল না। তখন যেটা ছিল, ওখানে একটা নদীর পাড় ছিল, বুড়িগঙ্গা নদীর পাড়, এবং তার পাশে ছিল তাদের যে এলাকাটা। তো ওনারা যেটা করতেন, তো রাতের বেলা যেটা হতো যে ইলেকট্রিসিটি চলে যেত, লোডশেডিং এর একটা বেশ প্রবলেম ছিল ওই সময়টাতে। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে, পাশেই ছিল বুড়িগঙ্গা নদী, তখন নদীর অবস্থা অনেক ভালো ছিল, প্রচুর পানি ছিল এবং স্বচ্ছ পানি ছিল, এখনকার মতো এত খারাপ অবস্থা ছিল না। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে ওই বেরিবারটা ক্রস করে নদীর পাড়ে যে একটু বাতাস খেয়ে আসতেন রাতের দিকে। তো এরকম এক রাতে হঠাৎ করে যেটা হয় যে মানে আঙ্কেলের যে ঘটনা শেয়ার করছি, ওনার যেটা হয় যে রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। আচ্ছা। সেটা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। উনি যেটা চিন্তা করেন যে আমি পাশে যে বেরিবারটা সেখান থেকে একটু হেঁটে আসি নদীর পাশে। তখন হবে রাত 1টা কি 1:30। আর ওই সময় 1992 অনেক আগে ঢাকা শহরে এত মানুষও ছিল না। তো উনি যেটা করলেন, ওনার বাসার থেকে বের হয়ে সেই বেরিবাদের উদ্দেশ্যে উনি সেখানে যাবেন, সেটার উদ্দেশ্যে রওনা হলেন। এবং উনি যেটা করলেন যে পাশে যে শর্টকাট ওয়ে সেটা সে ইউজ করলেন, এবং ওনার
বাসার থেকে সেই বেড়িবাঁধে যাওয়ার যে ওয়েটা ছিল সেটা হচ্ছে বাসার থেকে ক্রস করে দুটো গলি ক্রস করার পর পাশে ছিল একটা অনেক বড় নর্দমা, এবং ওই নর্দমাটা ছিল একটা ছোট খালের মতো, যেটা একদম ডাইরেক্ট বুড়িগঙ্গা নদীতে যে কানেক্টেড। আচ্ছা, উনি যেটা করলেন, ওই নর্দমার পাশে কিছু আবর্জনা ফেলার জায়গা, ডাস্টবিন ছিল ওই সময়কার আমলে, এবং যেটা হয় যে ওখানে আরো কিছু মেইন হল ছিল যেগুলো ঢাকনা মানে খোলা ছিল, মানে গর্ত, মানে দূর থেকে দেখা যাবে যে ওখানে গর্তের মতো কিছু। তো ওই সময়টাতে মেইন হলে ঢাকনা চুরি হয়ে যেত, কিন্তু বর্তমানে এই জিনিসটা হয় না। তো ওই সময়টাতে এরকম ছিল। তো ওই ঢাকনাগুলো যতবারই লাগানো হতো, ওই ঢাকনাগুলো কোনো না কোনো ভাবে চুরি হয়ে যেত। তো উনি যেটা চিন্তা করলেন যে মাঠের পিছনে যে রাস্তাটা, যেটা দিয়ে সবাই সচরাচর চলাফেরা করে বেড়িবাঁধে যাওয়ার জন্য, সেই রাস্তাটা দিয়ে সে যাবে না, সেই শর্টকাট ওয়েটা দিয়ে যাবে, এবং এত রাত্রে ঘুরে যাওয়াটা তার ভালো লাগছিল না। তো উনি যেটা করলেন যে ওই শর্টকাট রাস্তাটাই সে যাওয়ার জন্য চুজ করলেন, এবং সে যখন ওই ডাস্টবিন এবং ওই খালটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো উনি দূর থেকে দেখলেন যে ওই মেইন হলগুলোর পাশে দুটো ছোট 5 থেকে 6 বছরের শিশু খেলা করছে। এবং উনি যখন এটা দেখার পরে এটা অস্বাভাবিক কিছুই ভাবলেন না, উনি মনে করলেন যে আশেপাশে হয়তো বা ইলেকট্রিসিটি নেই, পাশে কিছু বস্তির মতো কিছু ছিল, ওখান থেকে হয়তো বা বাচ্চারা এসে খেলছে। উনি চিন্তা করেন যে এত রাত্রে এই জায়গাটা ভালো না আসলে, কারণ এই জায়গাটা দিনের বেলায় মানুষ যায় না, এবং এত রাত্রে দুটো বাচ্চা খেলা করছে, মানে জিনিসটা একদমই অস্বাভাবিক লাগলো তার কাছে। এবং উনি যেটা করলেন যে উনি চিন্তা করেন যে গিয়ে বলবেন যে বাচ্চাগুলোকে যে তোমরা চলে যাও বা বাসায় দিয়ে আসবে, সে চিন্তা করলেন যে এত রাত্রে এখানে থাকা ভালো না। তো উনি যখনই ওই আবর্জনার স্তূপটা ক্রস করে সামনে দিকে গেলেন, ওই দুটা বাচ্চার, তো ওনার কাছে জিনিসগুলো স্পষ্ট হতে শুরু করলো। দূর থেকে মানুষের ছায়ামূর্তির মতো দুটো বাচ্চা, আমাদের শোল্ডারে যে শেপটা এবং মাথা এরকম ঠিক একইভাবে সেই দুটা বাচ্চা খেলা করছিল, এবং ওরা এমন ভাবে খেলছিল যে মনে হচ্ছিল ওরা পা দিয়ে কিছু একজন একজনকে ফুটবলের মতো কিছু একটা দিচ্ছে আবার নিচ্ছে, এরকম কিছু একটা। তো দূর থেকে দেখলে মনে হবে যে কোনো কাগজের ঢিবি বা কিছু একটা নিয়ে তারা খেলতেছে, এরকম কিছু একটা। যখন কাছাকাছি গেলেন, উনি দেখলেন যে হ্যাঁ, আসলে মানুষের মতো ছায়ামূর্তি দুটো বাচ্চা, এবং একদম কুচকুচে কালো, একদম কালো, গায়ের রং কিছুই দেখা যায় না, শুধু মাথার যে অবয়ব সেটা এবং ঘাড়ের অবয়বটা শুধু বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, চোখটাও বোঝা যায় না। এবং উনি যখন একদমই খুব কাছে, প্রায় 3-4 হাত দূরত্বের হবে, তখন উনি যে ওখানে সাউন্ড করলেন যে এই তোমরা কে, মানে এখানে কি করতেছো এত রাতে? তো সাথে সাথে ওই দুইটা যে ছায়ামূর্তির মতো ছিল একদম সম্পূর্ণ কালো, ওরা যে খেলছিল ওটা রেখে তার দিকে ভয়ানক ভাবে তার দিকে তাকায়। এবং তাকানোর সাথে সাথে উনি যেটা দেখে যে ওগুলোর ফেসের মধ্যে জাস্ট অন্ধকারে নাকটাই দেখা যাচ্ছিল, চোখটাও দেখা যাচ্ছিল না, যে এত কালো। এবং মাথাটা দেখে মনে হবে যে মাথাটা কেউ মানে অনেক সময় অনেক লাশের দেখা যায় না যে একদম মাথাটা থেতলে গেছে, এরকম কিছু একটা। এবং সব থেকে ভয়ের বিষয় ছিল যে দুটা এতক্ষণ যে তার মানে দূর থেকে যে দুটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালস মনে হচ্ছিল, উনি যখন ডাকলেন তখন তো ওনার মনে হলো যে দুটো সেম একদম কপি পেস্ট, একই রকম দেখতে। এবং এটা দেখার সাথে সাথে উনি ভয় পেয়ে যায় প্রচুর, এবং সাথে সাথে ওই দুটো ছায়ামূর্তি তার দিকে ভেঞ্চি কাটার মতো করে এত জোরে এমন তীক্ষ্ণ একটা সাউন্ড করে, উনি বলে যে আমি এরকম সাউন্ড কখনো শুনিনি। এবং ওনার সাথে সাথে মানে কানে প্রচন্ড ব্যথা হয়, এমন তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দ, মানে ভেঞ্চি কাটার মতো করে শব্দ করে, যে উনি প্রচুর মানে ইনজার্ড হয়। তখন উনি বলে যে আমি এটা শোনার সাথে সাথে আর কোনো মনে হচ্ছে যে আমার কান দুটা বন্ধ হয়ে গেছে, আমি আর কিছু শুনতে পাচ্ছি না, মানে আমার একটা ইন্দ্রিয় একদমই কাজ করছে না। এবং উনি বললো যে আমি জাস্ট চোখ দিয়ে দেখলাম যে ওই দুটা জিনিস এক দৌড়ে ওই মেন হলের 3-4টা যে ঢাকনা খোলা ছিল ওগুলোর ভিতরে ঢুকে গেল। এবং উনি যখন ব্যাক করবে তখন তার কাছে আরেকটা জিনিস স্পষ্ট হলো, ওরা যে জিনিসটা নিয়ে খেলতেছিল এতক্ষণ, যে দূর থেকে মনে হচ্ছিল যে কোনো কাগজের ঢিবি বা কোনো ময়লার কোনো স্তূপ, সেটা ভালো মতো সে যখন দেখলো যে ওটা হচ্ছে ওই দুইটা ইন্ডিভিজুয়ালস এর যে মাথার যে শেপটা ওরকম কিছু একটা, তারা ওটা নিয়ে মানে খেলতেছিল, এবং মনে হচ্ছে মাথাটা কেটে কেউ ফেলে রাখছে ওখানে, এরকম কিছু একটা। তো এটা দেখার পরে সে একদম ওখান থেকে ফেইন্ট হওয়ার মতো অবস্থা, খুব কষ্ট করে সে তার বাসায় আসে। এবং যেটা হয় যে 4-5 দিন অসুস্থ থাকে, এবং তার একটা কানে সে এখনো শুনতে পায় না, এবং এটা এখন পর্যন্ত সে সাফার করছে আর কি। এবং উনি যেটা বলে যে এরকম
তীক্ষ্ণ একটা সাউন্ড যেটা তার মানে খুবই মানে খারাপ লাগে শোনার পরে, এবং সে ইনজার্ড হয়ে যায়। আচ্ছা এটাই ছিল ভাই আমার